নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026 যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব খারাপ দিন নিয়ে আসছে এটা বোঝা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস আর জেতার জায়গায় নেই। কেন বলছি জানেন? তার কারণ হচ্ছে একের পর এক কাণ্ড যদি আপনি দেখেন, আরজিকর কাণ্ড যেন আর পিছন ছাড়ছে না এই রাজ্যের এই তৃণমূল কংগ্রেসকে। আরজিকর একের পর এক ঘটনা পরপর ঘটে গেল এই কদিনের মধ্যেই। লিফটের মৃত্যু, আর একজন বয়স্ক ব্যক্তি তার মৃত্যু হয়ে গেল। সব কটার পেছনে দায়ী হচ্ছে অব্যবস্থা, যেটা নিয়ে বারবার সবাই অভিযোগ করছেন। আজকে তো কংগ্রেসের যিনি প্রাক্তন সাংসদ এবং প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি ছিলেন প্রাক্তন অধীর রঞ্জন চৌধুরী, তিনি তো পরিষ্কার করেই বললেন যে এগুলো যেন একটা মরণের জায়গা তৈরি করে দিয়েছে আরজিকরকে। আসলে হাসপাতালগুলো অবস্থা কী সেটা আপনারা সবাই জানেন। হাসপাতাল নিয়ে যখন সমস্ত মানুষ, গোটা বাংলার মানুষ দেখছে কীভাবে একজন মানুষ কষ্টের মধ্যে, বুকে যন্ত্রণা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু বাথরুম না থাকার জন্য তাকে 200 মিটার হাঁটতে হলো গিয়ে পে অ্যান্ড ইউজ অর্থাৎ সুলভ শৌচালয়ে সেখানে যেতে হচ্ছিল। তার মধ্যেই তিনি পড়ে গিয়ে মারা গেলেন। এই ঘটনাগুলো পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে বাংলার বুকে মানুষ কিন্তু তিতিবিরক্ত হয়ে আছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দীর্ঘ 15 বছর ধরে চালানোর ফল আমরা পেয়েছি, সুফল বলতে পারেন। ধর্ষণ করে খুন, অভয়াকাণ্ড সেটা আমরা দেখেছি আরজিকরে, এবং আরজিকরে পরপর ঘটনা বোঝাচ্ছে লিফটে মারা যাওয়া, আজকে একজন বৃদ্ধর মারা যাওয়া, এই সব কিছু বুঝিয়ে দিচ্ছে মৃত্যুটা যেন এখানে অলিতে গলিতে রয়েছে, দুয়ারে জম, এইটাই যেন একটা নতুন সংজ্ঞা এসে গেছে। যাই হোক, যে কথা বলছিলাম, মানে থাম্বনেলে যেটা ছিল সেটা হচ্ছে এইরকম যখন অবস্থা রয়েছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তার আর কিছু করার নেই, তাই তার নজর এখন সবচেয়ে বেশি হচ্ছে ওই দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়। কিন্তু সেখানেও তিনি হেরে বসে আছেন। কারণ ধীরে ধীরে এই বাংলার বুকে মুসলিমরাও আস্তে আস্তে বুঝতে শিখেছে যে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক তাদের বাড়ি থেকে, সবচেয়ে বেশি জেলের মধ্যে আসামি হয়ে আছে তাদের বাড়ির লোকেরা, সবচেয়ে বেশি নির্বাচনী হিংসায় মরে যাচ্ছে কারা, তাদের বাড়ির লোকেরা, সবচেয়ে বেশি নির্বাচনী হিংসায় যারা অংশগ্রহণ করছে তারা কারা, তাদের বাড়ির লোকেরা। এটা মুসলিমরা আস্তে আস্তে বুঝছে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আমি দেখছিলাম, সেটা হচ্ছে রেড রোডে দাঁড়িয়ে নামাজের, মানে ঈদের নামাজের সময় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করলেন এই রেড রোডের নামাজের জায়গাটাকে, সেটা নিয়েও কিন্তু বহু মানুষ সরব হয়েছেন। এবং মুসলিম মানুষরাও বলছেন যে এটা তারা একদম রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করেছেন, যেটা তিনি দুর্গা মন্দিরে বা দুর্গা পূজা করেননি, বা এই জগন্নাথ মন্দির যেটা দীঘায় করেছেন সেটা নিয়েও কিন্তু তিনি, মানে তারা বলছে যে সেখানে গিয়েও তিনি রাজনীতি করেননি। তাহলে এখানে রাজনীতি কেন, এই প্রশ্নটা উঠেছে। এবং তার সঙ্গে সঙ্গে মানুষ, বাংলার বুকে মুসলিমরা, তারা বুঝে গেছে যে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে একের পর এক ধোঁকা দিয়ে গেছে, একের পর এক ধোঁকা। সিএ নিয়ে এনআরসি বোঝানো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, মানে তৃণমূল কংগ্রেস। তারপর ওয়াকআপ করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। সবেতেই তিনি বলেছেন যে আমি বিরোধিতা করছি, কিন্তু কার্যত দেখা গেছে তিনি কিচ্ছু করতে পারেননি, উল্টে ড্যাং ড্যাং করে সব হয়ে গেছে। এবং পরোক্ষভাবে মদত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেই অনেকে ধরে নিয়েছেন। তৃণমূলের লোকেরা, মানে এই মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি, এরা কিন্তু কার্যত মুসলমানদের ইউজ করছে। আর তারা ধরে রেখে দিয়েছে যে মুসলমান ভোটারটা আমার একদম সম্পত্তি, তাই দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়, এটা বলেন। হুমায়ুন কবির যে দলটা তৈরি করেছেন, সেখানে দাঁড়িয়ে হুমায়ুন কবির কিন্তু একটা কথা বারবার বলেছেন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমি বলেছিলাম যে 30% হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা হুমায়ুন কবির যখন বেরিয়ে গিয়ে আলাদা দল করেন, যখন আরাবুল ইসলাম, এতদিন ধরে তৃণমূলের হয়ে সবচেয়ে বেশি খাটা আরাবুল ইসলাম ছিলেন, সেই আরাবুল ইসলাম কিন্তু বেরিয়ে গিয়ে আইএসএফের নওশাদ সিদ্দিকীর সঙ্গে যোগ দিয়ে ক্যানিংয়ের একটা পূর্ব বা পশ্চিম, সেখানে একটা প্রার্থী হয়ে গেছে আইএসএফ। অর্থাৎ কার্যত তৃণমূল থেকে কিন্তু মুসলিম মাথাগুলো নাকি বেরিয়ে যাচ্ছেন, যারা টিকিট পাচ্ছেন না তারাই কিন্তু বেরিয়ে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় কিন্তু মুসলিম যারা আছেন, যারা লিডার আছেন, তারা কিন্তু ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরে যাচ্ছেন। এবং এই রাজ্যে হুমায়ুন কবিরের দল এবং তার সঙ্গে সঙ্গে এআইএমআইএম অর্থাৎ মিম, তারা কিন্তু জোট করছে। এবং সেটা আসাউদ্দিন ওবেসি নাকি জানিয়েছেন বলে খবর। আসাদুদ্দিন ওবেসি এবং হুমায়ুন কবির মিলে ভোটের বিভিন্ন জায়গায় প্রার্থী দেবে। তো এটাও কিন্তু একটা ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। আর ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুসলিম ভোটটা কিন্তু সরে যাচ্ছে। মুসলিমরাও বুঝে গেছে যে হিন্দুরা মোটামুটি ইউনাইটেড,
70% মানুষ যদি চায় সরকারকে সরাতে, তাহলে 30% মানুষ যারা আছে তারা চাইলেও কি কিছু করতে পারে? আবারও সেই 70-30 হিসাব এসে যাচ্ছে। এই রাজ্যে যে 70-30 গল্প শুনিয়ে দিয়েছেন না হুমায়ুন কবির, সেই গল্প চারিদিকে লোকের মুখে মুখে রয়েছে। তার সঙ্গে রয়েছে ফিরহাদ হাকিমের কথা, দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে। এই সমস্ত বলে কার্যত রাজনীতির মঞ্চটাকে এমন করে দিয়েছেন যে ইসলামের সঙ্গে রাজনীতির মঞ্চ জুড়ে দিয়ে এমন করে দিয়েছেন যাতে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কিন্তু উল্টে ক্ষতি হয়ে গেছে মুসলিমদের। তাই মুসলিমরা কিন্তু আস্তে আস্তে বুঝতে শিখেছে, এবং বুঝতে শিখেছে বলে তারা কিন্তু ধীরে ধীরে তৃণমূল থেকে সরে যাচ্ছে। দেখুন, আমি কখনোই বলছি না যে তৃণমূল থেকে সরে গিয়ে মুসলমানরা সব বিজেপিকে ভোট দেবে, কারণ সেই জায়গা এখনো তৈরি হয়নি। কারণ এই রাজ্যে কমিউনিস্টরা, কংগ্রেসিরা যেভাবে বিজেপির বিরুদ্ধে প্রচার চালিয়ে গেছে, এবং তৃণমূল তারপরে, এরা সবাই মিলে একটা জিনিসকে বারবার সামনে এনেছে, সেটা হচ্ছে বিজেপি মানেই সাম্প্রদায়িক। যদিও গুজরাটে থাকা মুসলমানরা কখনোই বলে না বাংলার বুকে মুসলমানরা ভালো আছে। আমি আপনাকে সংখ্যা তত্ত্ব দিই, একটু খোঁজ নেবেন, ইন্টারনেটে ঘাঁটবেন, পেয়ে যাবেন। গুজরাটের জেলে মুসলিম কত বন্দী আছে দেখবেন, আর পশ্চিমবঙ্গের জেলে, বিভিন্ন জেলে কত মুসলিম বন্দী আছে দেখবেন। এই সংখ্যাটা আপনাকে বলে দেবে যে কী অবস্থায় রয়েছে। উত্তরপ্রদেশও দেখবেন আপনি, সেখানেও পাবেন, আর পশ্চিমবঙ্গ দেখবেন। কম্পেয়ার করবেন আপনারা, কম্পেয়ার করলে বেরিয়ে আসবে যে অ্যাকচুয়ালি বিজেপি শাসিত রাজ্যে মুসলমানদের অবস্থা খারাপ, নাকি পশ্চিমবঙ্গে সেকুলার দেখানো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মুসলমানদের অবস্থা খারাপ। এটা বড় প্রশ্ন। তাই মুসলমানরা, আজকের দিনে মুসলমানরা যারা ইন্টারনেট ঘাটেন, তারা দেখছেন, বুঝছেন, এবং তারা জেনে যাচ্ছেন যে আমাদের বাড়ি থেকে লোকেরা যাচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে বেশি, আমাদের বাড়ির লোকেরাই কেস খাচ্ছে বেশি, আমাদের বাড়ির লোকেরাই হসপিটালে ভর্তি, এবং আমাদের বাড়ির লোকেরাই মারা যাচ্ছে বেশি। পলিটিক্যালি আমাদেরকে ইউজ করা হয়। তাই ধীরে ধীরে তারা কিন্তু আস্তে আস্তে তৃণমূলের থেকে সরছে, এবং বিজেপির বিরুদ্ধে বলা সমস্ত অপপ্রচারকে তারা আস্তে আস্তে বুঝতে শিখছে। তাই বিভিন্ন জায়গায় কিন্তু মুসলিমরাও আস্তে আস্তে বিজেপিতে জয়েন করছে। আমি বলছি না যে একবারে হুড়মুড় করে সবাই জয়েন করছে, না, এটা হচ্ছে না, কিন্তু জয়েনও করছে, অর্থাৎ তাদেরও কিন্তু ভুল ভাঙছে। আর তৃণমূলের প্রতি যে মোহ ছিল, সেই মোহটাও কিন্তু কাটছে। আর এই ব্যাপারটাই কিন্তু কার্যত তৃণমূলকে আরও বেশি ব্যাকফুটে ফেলে দিচ্ছে। এসআইআর নিয়ে মাথা ব্যথা হওয়া তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে তাদের অবস্থা খুব খারাপ, কারণ ভুয়ো ভোটার, মৃত ভোটার, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমান, এদের বাংলাদেশি মুসলমান, এদেরকে ভোট দিতে দেবে না। এরা কোনোদিনই ভোট দিতে পারবে না। এই সবগুলো ভোট দেওয়ার গল্প শেষ হয়ে গেছে। আর তার সঙ্গে সঙ্গে গোদের ওপর বিস্ফোরণ মতো হয়েছে এই রাজ্যে হুমায়ুন কবিরের দল, আইএসএফ এবং এআইএমআইএম, এরা সবাই মিলে মিলিতভাবে একত্রিত হচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে মুসলমানরা মুখ সরাচ্ছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারার জায়গায় নিয়ে যাচ্ছে আরো। যাই হোক, আপনি কী ভাবছেন জানাবেন। আপনাদের কি মনে হচ্ছে এই ভোটের সমীকরণ দেখে জানাবেন। কিন্তু আপনাদের সুচিন্তিত মতামত জানার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আসি এখনকার মতো দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।